লাস্ট ক্লাসে আমরা হচ্ছে থার্মোমিটার বানানোটা বোঝার চেষ্টা করছিলাম আর কি। ওখানে দেখছিলাম যে একটা থার্মোমিটার বানাতে গেলে ওরা দুইটা স্থিরবিন্দু ব্যবহার করে, কিন্তু ঝামেলাটা হলো দুইটা স্থিরবিন্দু ব্যবহার করলে তোমার আমরা তো জানি যে যদি এই স্থান ভিত্তিতে বা চাপের পরিবর্তন হলে দেখা যায় যে কি বলে তোমার তাপমাত্রাটা চেঞ্জ হয়ে যায়, বা বলতে পারো যে নিম্ন স্থিরবিন্দু উচ্চ স্থিরবিন্দু এটার মানটা সেম থাকে না। যেমন ঢাকা শহরে বলছিলাম যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি তোমার পানি ফোটা শুরু করে, কিন্তু বান্দরবন বা খাগড়াছড়ি ওইসব পাহাড়ি অঞ্চলে দেখা যায় 80 বা 70 ডিগ্রি সেলসিয়াসে পানি ফোটা শুরু করে। তেমনি উদ্ভিদ বিন্দুটা স্থির না, বা নিম্ন স্থির বিন্দুটা স্থির না, কারণ আমরা জানি যে চাপের বাতাসে চাপের পরিবর্তন হলে তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যেগুলো আছে এগুলোর কিন্তু মান চেঞ্জ হয়ে যায় আর কি। ঠিক আছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যেটাই বলো না কেন এগুলো কিন্তু তোমার চাপের উপর নির্ভর করে আর কি। সো বায়ুচাপ পরিবর্তন হলে অবশ্যই এগুলো মানে পরিবর্তন হয়ে যাবে। যেমন আমরা মোটামুটি একটু জানতাম যে কী বলে বাতাসের চাপ যদি 2.7 সেন্টিমিটার কমে যায় তাহলে তোমার স্ফুটনাঙ্ক আর কি 1 ডিগ্রি সেলসিয়াস কী বলে কমে যায় আর কি। সো পাহাড়ি অঞ্চলে এই জন্য দেখা যায় যে 80 ডিগ্রি সেলসিয়াস আর কি তোমার কী বলে 80 ডিগ্রি সেলসিয়াসে তোমার কী বলে পানি ফোটা শুরু করে। তাহলে এটা একটু বুঝলাম যে আমার বায়ুচাপ পরিবর্তনের সাথে সাথে গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা সেম থাকে না, এটাও আর কি চেঞ্জ হতে পারে আর কি, যেটাই বলো। মানে বায়ুচাপটা কমে গেলে স্ফুটনাঙ্কটাও কমে যায় আর কি, বা ইয়া কী বলে। তার মানে ওভারঅল আমরা বুঝতে পারলাম যে মোটামুটি আমাদের উদ্ভিদ বিন্দু নিম্ন স্তর বিন্দু যেটি বলো না কেন এটা চাপের উপর নির্ভর করে, বায়ুচাপের উপর, যার কারণে এটা আর কি মানে কী বলে স্থির না। ঠিক আছে, তো তুমি এটাকে কনস্ট্যান্ট ধরে নিতে পারবো না সব জায়গায়। সো এই জন্য ওরা কী করে যে দুইটা স্থির বিন্দু না ব্যবহার করে ওরা তোমার কী বলে একটা স্থির বিন্দু ব্যবহার করে থার্মোমিটার বানানোর ক্ষেত্রে। তবে ঝামেলাটা হলো মানে যেই ফেমাস তোমার থার্মোমিটারগুলো আছে এগুলাতে আসলে দুইটা স্থিরবিন্দু ব্যবহার করছে, বা তোমার কি বলে স্কেলগুলো আছে এখানে আর কি দুইটা থার্মোমিটার, যেমন দুইটা স্থিরবিন্দু ব্যবহার করছে। যেমন ধরো তোমার ইয়া সেলসিয়াস স্কেল, তারপরে তোমার কেলভিন স্কেল, তারপরে তোমার কি বলে রোমার স্কেল, তারপরে হচ্ছে র্যাঙ্কিন স্কেল, ঠিক আছে, বা ফারেনহাইট স্কেল, এগুলোতে আসলে দুইটা স্থিরবিন্দু ব্যবহার করছে। তবে আমরা যেটা বুঝতে পারলাম যে যদি দুইটা স্থিরবিন্দু আমরা ব্যবহার করি, যেহেতু চাপের পরিবর্তনের সাথে এরা পরিবর্তন হয়, তাহলে আমার কি মানে হিসাব যখন আমি হিসাব করবো বা তাপমাত্রা মাপবো তখন কিন্তু ওটা ত্রুটি হবে আর কি আমার, বা সঠিক টাইম মাপতে পারবো না আর কি। সো এই জন্য আর কি আমরা একটা স্থিরবিন্দু ব্যবহার করব। আর এই একটা স্থিরবিন্দু যখন ব্যবহার করবো তখন এমন একটা জিনিসকে ধরে নেব ওই স্থির বিন্দুটা যাতে ওটা চেঞ্জ না হয় আর কি। সো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের আর কি তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে ত্রুটি হইতেছে না, যেখানে আমি নিয়ে যাই না কেন ওইটা আর কি পরিবর্তন হবে না আর কি, মানে ওই স্থির বিন্দুটা পরিবর্তন হবে না। সো সেটাই আর কি বোঝার চেষ্টা করবো। আর সেই স্থির বিন্দুটা হচ্ছে গিয়ে তোমার পানির ত্রৈধ বিন্দু আর কি। সো এই পানির ত্রৈধ বিন্দুটা একটু বোঝার চেষ্টা করবো আজকে। তো যদি একটা স্থিরবিন্দু ব্যবহার করো বা পানির ত্রৈধ বিন্দুকে স্থিরবিন্দু হিসাবে ব্যবহার করো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সূত্র আগেরগুলাই থাকবে। মানে তাপমাত্রা হচ্ছে তোমার উষ্ণতামিতিক ধর্মের সমানুপাতিক। মানে তুমি বলতে পারো যে কি বলে টি সমান যদি কেলভিন স্কেলে ধরো তাহলে টি সমানুপাতিক হবে হচ্ছে এক্স। যদি এক্সটাকে আমরা বলি হচ্ছে কি, এক্সটাকে যদি বলি উষ্ণতামিতিক ধর্ম, তাহলে সেই অনুযায়ী আর কি যে এখানে যেটা আমি লিখছি টি সমানুপাতিক হচ্ছে এক্স, বা তাপমাত্রাটা উষ্ণতামিতিক ধর্ম সমানুপাতিক। সো টি যেটা সমানুপাতিক ধ্রুবক আনলাম। তো এই সমানুপাতিক ধ্রুবকটা মান বের করার জন্য ওরা পানির ত্রৈধ বিন্দুটা ব্যবহার করে। আর পানির ত্রৈধ বিন্দুকে আমরা একটা স্থির বিন্দু হিসেবেও ব্যবহার করতে পারি। সো এটা কোনো সমস্যা না। এখন আমরা পানির ত্রৈধ বিন্দুর সংজ্ঞা আর কি জানতাম যে তাপমাত্রায় পানি একই সাথে তিন অবস্থায় থাকতে পারে, অর্থাৎ কঠিন, তরল এবং হচ্ছে গিয়া কি বলে কঠিন, তরল, গ্যাসীয়। অর্থাৎ বরফ আকারে থাকবে, আবার পানি পানি আকারে থাকবে, আবার কি বাষ্প আকারে থাকবে, এই তিন অবস্থা থাকতে পারে। তো সেই তাপমাত্রাটাকে বলা হবে পানির ত্রৈধ বিন্দু। সো পানির ত্রৈধ বিন্দুর মান আমরা তোমার বের করছিলাম হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, বা এটাকে বলা হয় সেটা 273 ইয়া 15 কেলভিন বা 16 কেলভিন আর কি, বা তুমি বলতে পারো 273.115 কেলভিন। ঠিক আছে, তাহলে এটা আমরা মোটামুটি এই যে মানটা আমি লিখে দিচ্ছি আর কি। পানি ত্রৈধ বিন্দুর তাপমাত্রা হলো তোমার কি বলে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273.15 কেলভিন।
এখন আমরা হচ্ছে এই পানির ত্রুটি বিন্দুটা আর কি গ্রাফিক্যালি একটু বোঝার চেষ্টা করবো আর কি, বিষয়টা কেমনি কীভাবে এটা কিন্তু জরুরি জিনিস যে একটা তাপমাত্রায় তোমার পানিটা তিনটা অবস্থায় থাকতে পারতেছে, বরফে, বাষ্পে, আবার হচ্ছে গিয়া তরলেও থাকতেছে। তার মানে বিষয়টা কীরকম। সো পানির ত্রুটিবিন্দু তোমার মানে বোঝার জন্য এটা শুধু তুমি তাপমাত্রা দিয়ে আর কি এটাকে ব্যাখ্যা করতে পারবে না। সো এই জন্য আর কি আমরা মানে সাথে চাপটাও ব্যাখ্যা করা লাগে, এই জন্য আমরা আর কি একটা মানে পানির যে একটা দশা চিত্র আছে ওইটা একটু দেখবো আর কি। পানির দশা চিত্র যদি দাও তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আর কি। সো এইটা ছিল হচ্ছে পানির দশা চিত্র, যদি একটু দেখো তাহলে দেখো এই পানির দশা চিত্রে আমরা কি করলাম, এক্স অক্ষে তাপমাত্রা দিয়ে দিলাম কেলভিন স্কেলে, আর হচ্ছে ওয়াই অক্ষে চাপ দিয়ে দিলাম। সো তাপমাত্রা বাড়বে, তোমার এখানে চাপও দেখা যেতেছে যে বাড়তেছে আর কি। সো দেখো এই চিত্রে দেখা যেতেছে যে এই গ্রাফটা যে আছে, এই গ্রাফটা হচ্ছে গিয়া মানে পানির দশা চিত্রের একটা গ্রাফ আর কি। সো এখানে আমরা দেখলাম যে এখানে গ্রাফটা কিন্তু এই বিন্দুতে সেট করছে, ভালো করে যদি দেখায়, এই দেখো এখানে হচ্ছে গিয়া আমার এই গ্রাফটা এই বিন্দুতে সেট করছে, মানে এই টোটাল গ্রাফটা কিন্তু তিন ভাগে ভাগ হয়ে গেছে, এই এক ভাগ, এই এক ভাগ, এই এক ভাগ আর কি। কিন্তু ওরা পরস্পর মিলিত হয়েছে এই বিন্দুতে, ঠিক আছে। তাহলে এই যে এই বিন্দুটা মিলিত হয়েছে, এই বিন্দুটা হচ্ছে গিয়ে এই বিন্দুটা হচ্ছে তোমার কি বলে পানির ত্রৈধ বিন্দু আর কি, ঠিক আছে। এখন দেখো এই বিন্দুতে আমি যদি তাপমাত্রা হিসাব করতে চাই তাহলে এই যে এই বিন্দু থেকে লম্ব টানলাম, লম্ব টানলে দেখা যায় তাপমাত্রা এখানে 273.16 কেলভিন, ঠিক আছে। বা হচ্ছে তোমার কি বলে আমরা 0 ডিগ্রি কি বলে সেলসিয়াস বলতে পারি, বা এখানে কিন্তু এই যে একজ্যাক্ট মানটা হচ্ছে 0.0075 ডিগ্রি সেলসিয়াস আর কি, ঠিক আছে। সো দেখো এখানে বললাম যে এই বিন্দুতে তাপমাত্রা হচ্ছে আমার 273.16 কেলভিন আর কি, আর এই বিন্দুতে চাপটা হচ্ছে কি তোমার 4.58 মিলিমিটার পারদ চাপ আর কি, ঠিক আছে। সো এখন ঝামেলাটা হচ্ছে গিয়ে আমরা আগে বলছিলাম যে শুধু তাপমাত্রা দিয়ে তোমার কি বলে পানিতে বিন্দুটা ব্যাখ্যা করা যায় না, সেই জন্য পানির দশা চিত্র দেখবে। এই কারণ হচ্ছে কি আমার চাপটাও সাথে সাথে উল্লেখ করা লাগে আর কি, ঠিক আছে। তাহলে তুমি বলতে পারো যে এই 273.16 কেলভিন তাপমাত্রা এবং 4.58 মিলিমিটার পারদ চাপে আমার কি করে পানি তিনটা অবস্থায় থাকতে পারে, তিনটা অবস্থায় সহ অবস্থান করতে পারে আর কি, মানে কঠিন, তরল আর বাষ্প আর কি। এই তিনটা অবস্থায় দেখো এখানে তোমার থাকতে পারে। সো এই যে রেখাটা আছে এখানে, এই রেখাটাকে বলা হয় হচ্ছে কি বাষ্প রেখা আর কি, ঠিক আছে। এই রেখার যেখানে তোমার কি বলে তোমার কি বলে এই অঞ্চলটা হচ্ছে কি তোমার বাষ্প, এখানে দেখো তিনটা অঞ্চল ভাগ ভাগ হয়ে গেছে আর কি, তিনটা রেখা এই পুরো গ্রাফটাকে তিনটা অঞ্চলে ভাগ করছে আর কি। সো এই অঞ্চলটা হচ্ছে কি বাষ্প অঞ্চল, এই অঞ্চলটা হচ্ছে কঠিন অঞ্চল, আর এই অঞ্চলটা হচ্ছে তরল অঞ্চল, ঠিক আছে। আর এই তিনটা গ্রাফ কিন্তু মোটামুটি কি বলে, যেমন এটা হচ্ছে বাষ্প রেখা, এটা হচ্ছে তোমার বরফ রেখা, এটা হচ্ছে হর হরফ্রাস রেখা বলে, এটা হরফস রেখা বলে এটাকে। সো এই তিনটা রেখা কিন্তু এই বিন্দুতে সেট করছে। এখন ঝামেলাটা হলো দেখো তুমি যদি তাপমাত্রা কমাও বা তুমি কি বলো তাপমাত্রা সেম রাখো, আমি কেন বলছি যে তাপমাত্রাটা তোমার এখানে চাপটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যদি তুমি তাপমাত্রা সেমও রাখো, চাপটা চেঞ্জ করো, তাহলে দেখো কিন্তু ও কিন্তু এই বিন্দুতে ছেদ করবো না। যেমন আমরা তাপমাত্রা সেম রাখছি কিন্তু চাপ কী করছে একটু বাড়াই দিছে আর কি, ঠিক আছে। তাহলে দেখো ও কিন্তু মানে এই ডাবল বিন্দুতে ছেদ করতেছে, এখানে কিন্তু ও শুধু তরল আর কি, ঠিক আছে। দেখো এখানে আবার কি বললাম যে কি তাপমাত্রা সেম রাখলাম, চাপটা আবার কমাইলাম, দেখো ও এই প্রাইম বিন্দু সেট করছে, এখানে কিন্তু শুধু বাষ্প আর কি, ঠিক আছে। তার মানে দেখো আমার তাপমাত্রা সেমই আছে, মানে 273.16 কেলভিনই আছে, 273.16 কেলভিনই আছে, কিন্তু ঝামেলা হলো আমার চাপ চেঞ্জ হওয়ার কারণে, চাপ কমানো বা বাড়ানোর কারণে, মানে এই কি বলে এখানে আমি চাপটা কি 2 মিলিমিটার কি বলে পারদ করে দিছি, যার কারণে এই প্রাইম বিন্দু সেট করছে। তাপমাত্রা সেম থাকা সত্ত্বেও কিন্তু ও কিন্তু তিন অবস্থায় নাই আর কি, এখানে শুধু বাষ্প হয়ে গেছে। আবার আমরা কি করছি, তাপমাত্রা সেম রাখছি, চাপটা 8 মিলিমিটার পারদ চাপ করে দিচ্ছি, এই প্রাইম বিন্দু ডাবল প্রাইম বিন্দু সেট করছে, ও কিন্তু শুধু ওখানে মানে কি বলে তরল হয়ে গেছে আর কি, ঠিক আছে। যেমন তাপমাত্রা সেম থাকা সত্ত্বেও চাপ চেঞ্জ হওয়ার কারণে কিন্তু আমার পানিটা আর কি বিভিন্ন অবস্থার পরিবর্তন হয়ে গেছে। শুধুমাত্র এই চাপ আর এই তাপমাত্রায় আমি দেখব যে আমার এই ইয়াটা আর কি পানিটা আর কি তিনটা অবস্থায় সহ অবস্থান করতেছে আর কি, ঠিক আছে। এই জন্য এটাকে পানির দশা চিত্র বলা হয়।
আচ্ছা, তার মানে আমরা মোটামুটি তাপমাত্রা আর চাপ যদি জানা থাকে তাহলে পানি মানে কোন সময় কোন অবস্থায় আছে, কোন চাপে কোন তাপমাত্রায়, আমরা সম্পূর্ণ পানির অবস্থাটা ব্যাখ্যা করতে পারবো। এই জন্য আমরা এটাকে বলছি যে পানির তোমার দশা চিত্র আর কি, ঠিক আছে। সো এখন আরেকটা জিনিস দেখো যে এটা হচ্ছে আমার কি বলছে বাষ্পরেখা। এখন দেখো যদি আমার বাষ্পরেখার কোনো একটা বিন্দু নেই এখানে, তাহলে দেখো মানে যদি আমি কি করি তাপমাত্রাটা বাড়াই আর কি। সো এখানে ধরো একটু যদি সেট করে, তাহলে দেখো যদি বাষ্পরেখার কোনো একটা বিন্দু নেই, বাষ্পরেখায় কিন্তু আমার পানিটা কী আকার থাকতেছে, বাষ্প আকারে এবং তরল আকারে, মানে এই দুই আকারে, বাষ্প এবং তরল আকারে এই দুই আকারে অবস্থান করতেছে। আবার যদি আমি হরফস রেখাটা নেই এখানে দেখো, তাহলে এখানে একটা যে মানে হরফস রেখার যে কোনো একটা জায়গায় যদি একটা বিন্দু নিই, তাহলে দেখো কিন্তু আমার বাষ্প এবং কঠিন এই দুইটা অবস্থানে অবস্থান করবে। আবার যদি আমি কি বলে এটা হচ্ছে বরফ রেখার যে কোনো একটা বিন্দু নিই, তাহলেও কিন্তু তোমার কি বলে কঠিন এবং তরল এই দুইটার মানে এই দুইটায় অবস্থানে অবস্থান করবে আর কি, ঠিক আছে। তো এরকম শুধু পানি না, আসলে তোমার প্রত্যেকটা তোমার পদার্থের জন্য আর কি তোমার তাদের নিজস্ব আর কি পানির দশা মানে তাদের দশা চিত্র আছে আর কি, ঠিক আছে। সো সেগুলার আর কি মানগুলা তোমার পুরাতন বইয়ের গিয়ার স্যারের বইতে মনে হয় দেওয়া আছে আর কি। সো কারো যদি দেখা লাগে দেখ, আমি মনে হয় খাতায় এগুলো তুলে রাখছি আর কি, সো তোমরা দেখতে পারবো আর কি। সো এটাই আর কি, এই যে সংজ্ঞাটা আমি দিয়েছি যে 4.58 মিলিমিটার পারদ চাপে যে তাপমাত্রা পানি একই সাথে কঠিন তরল বাষ্প তিন অবস্থায় অবস্থান করতে পারে, সেই তাপমাত্রাটাকে আমরা বলছি পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা, ঠিক আছে, বা পানির ত্রৈধবিন্দু যেটা বলো, যেটা হচ্ছে 273.16 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস। এই যে এখানে বিভিন্ন পদার্থের আর কি কি বলে তোমার পানির ত্রৈধবিন্দু বিভিন্ন পদার্থের ত্রৈধবিন্দুর মান দেওয়া আছে আর কি। যেমন পামনিক সারের পুরাতন বইতে দেখতে পাওয়ার জন্য অক্সিজেন আছে, অক্সিজেন হচ্ছে গিয়া তোমার পানির ত্রৈধবিন্দু অক্সিজেনের ত্রৈধবিন্দুর তাপমাত্রা হচ্ছে গিয়া মাইনাস কী বলে 218 ডিগ্রি সেলসিয়াস, আর চাপটা হবে হচ্ছে 2 মিলিমিটার পারদ চাপ আর কি। আবার নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে -210 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে গিয়া ত্রৈধবিন্দুর তাপমাত্রা, আর এটা হচ্ছে চাপ। সো এগুলো একটু দেখে নাও, আর্গন আছে, তারপরে পানিটা তো বলছি যে এটা, ঠিক আছে। তারপরে এখানে গিয়ার ছাড়াও আর কি দিছে, যেমন পানির ক্ষেত্রে তোমার ত্রৈধবিন্দুর তাপমাত্রা এটা, আর এটা আর কি মানে এককটা ভিন্ন দিছে আর কি, নিউটন পার মিটার স্কোয়ার আর কি, ঠিক আছে। সো এগুলো একটু দেখে নিও, মোটামুটি যারা মেডিকেলে আর কি এক্সাম দেয় তাদের এগুলো এমসিকিউর জন্য আসতে পারে। সো এটাও আর কি অনেক ইম্পর্টেন্ট। তাহলে এখানে দেখো আমরা তো তোমরা মোটামুটি আমরা জানতাম যে ওই তাপমাত্রা উষ্ণতা ভিত্তিক ধর্মের সমানুপাতিক আর কি, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমরা আর কি টি সমানুপাতিক এক্স দিলাম, তাহলে এখানে কে এক্স সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে। সো আমরা হচ্ছে গিয়ে সমানুপাতিক ধ্রুবকটার মান বের করার ক্ষেত্রে হচ্ছে দেখো আমরা পানির ত্রৈধবিন্দু যে তাপমাত্রাটা ছিল 273.16 কেলভিন, ওটার জন্য আমরা ধরে নিলাম হচ্ছে মানে ওটাকে ধরে নিলাম হচ্ছে কী বলে টিটিআর আর কি, ঠিক আছে। ট্রিপল পয়েন্ট বলা হয় ওটাকে, বড় হাতের টি আর নিচে হচ্ছে টিআর। আর ওটার যে উষ্ণতামিতিক ধর্ম হবে সেটাকে ধরে নিলাম হচ্ছে এক্সটিআর, ঠিক আছে। তার মানে টিটিআর এর মান কিন্তু আমি মোটামুটি বলছি 273 মানে শুধু পানির জন্য আর কি, কিন্তু অন্য অন্য পদার্থের কিন্তু ওই এইটার মানটা আলাদা হবে আর কি, ঠিক আছে। সো পানির ত্রৈধবিন্দুর জন্য আমরা টিটিআর মান অবশ্যই জানি 273.16 কেলভিন, আর এটার হচ্ছে গিয়ে উষ্ণতামিত ওই 273.16 কেলভিনে আর কি ওই উষ্ণতামিত ধর্ম দিলাম এক্সটিআর, ঠিক আছে। তাহলে আমরা এই ওই সূত্র অনুসারে মানে এই সূত্র অনুসারে টি ইকুয়াল টু কে এক্স ছিল, তাহলে আমরা পানির ত্রৈধবিন্দুর জন্য বলতে পারি যে টিটিআর মানে টিটিআর ইকুয়াল টু এক্সটিআর আর কি। তাহলে কে এর মানটা আমার কি হলো, কে এর মানটা হচ্ছে আমি কে যদি রাখি এটা তাহলে টিটিআর বাই এক্সটিআর, ঠিক আছে। তাহলে যদি আমরা ওই মানটা বসাই দিই আর কি, এই যে এখানে যে তোমার কী বলে এই মানটা এখানে কে এর মানটা বের করছি, মানে আমি তো বলছি যে পানির ত্রৈধবিন্দুটা আর কি স্থিরবিন্দু ধরা হয়েছে কে এর মানটা বের করার জন্য মেইন সূত্র থেকে। সো আমরা কি বললাম ওই যে ওখানে যে পাইছিলাম যে টি ইকুয়াল টু কে এক্স, সো ওই কে এর মানটা যেহেতু আমরা এই যে টিটিআর বা এক্সটিআর পাইছি, সো এখানে বসাই দিলাম আর কি এই সমীকরণে, এই যে 1 নং সমীকরণে এই সমীকরণে আর কি বসাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে বসাই দিলে দেখো আমরা এখানে একটা সূত্র পাই যে এই টিটিআর বাই এক্সটিআর মানে এই কে এর মানটা বসাই দিছি। তাহলে আমাদের কিন্তু টিটিআর এর মানটা আগে জানা ছিল আর কি, যেমন ওই যে পানির ত্রৈধবিন্দু আছে 273.16 কেলভিন, ঠিক আছে। আর এখানে উপরে থাকে এক্স, নিচে থাকে এক্সটিআর, ঠিক আছে। তাহলে এখানে দেখো এক্সটা হচ্ছে গিয়ে তোমার যে কোনো তাপমাত্রা হচ্ছে গিয়ে
উষ্ণতামাত্রিক ধর্ম, আর এক্সটিআর হচ্ছে গিয়ে তোমার পানির তৈলবিন্দুর তাপমাত্রা উষ্ণতামাত্রিক ধর্ম, আর এটা হচ্ছে গিয়ে তাপমাত্রা, যে কোনো তাপমাত্রা রাখবে। তাহলে তুমি যদি যে কোনো তাপমাত্রা উষ্ণতামাত্রিক ধর্ম জানো, আর হচ্ছে তোমার ওই পানির তৈলবিন্দু উষ্ণতামাত্রিক ধর্ম জানো, তাহলে কিন্তু তুমি যে কোনো তাপমাত্রাটা বের করে ফেলতে পারবে এই সূত্র দিয়ে আর কি। ঠিক আছে, তাহলে দেখো আমরা ওই সূত্র অনুসারে যদি কি বলে তরল থার্মোমিটার আর কি ব্যবহার করি, সেক্ষেত্রে তো আমরা জানি যে ওখানে আমরা তোমার পারদস্তম্ভের দৈর্ঘ্য দেখে আর কি মোটামুটি কি বলে তাপমাত্রাটা পরিমাপ করি। সো এই জন্য এখানে যেহেতু দৈর্ঘ্য দিকে পারদস্তম্ভের দৈর্ঘ্য ছিল হচ্ছে উষ্ণতামাত্রিক ধর্ম, সেই জন্য আমরা এক্স ইকুয়াল টু এল ব্যবহার করলাম আর কি লেন্থ হিসাবে। সো ওই জন্য আমার সূত্রটা আসে কেলভিন স্কেলের টি ইকুয়াল টু আর কি মানে ওই ইন জেনারেল, এটা কিন্তু ইন জেনারেলের সূত্র আর কি, এই যে এটা হচ্ছে ইন জেনারেল সূত্র। সো এই সূত্র অনুসারে আমরা এখানে কী বসাবো, এল বাই এল টি আর কি টি ইকুয়াল টু, এটা হচ্ছে তরল থার্মোমিটারের জন্য আর কি। ঠিক আছে, এবার তুমি যদি কি বলে স্থির চাপ গ্যাসীয় থার্মোমিটার ব্যবহার করো, সেখানে স্থির চাপ যদি গ্যাসীয় থার্মোমিটার যদি চাপ স্থির রাখো, তাহলে কি তোমার আয়তনটা বাড়বে, অনুযায়ী আমরা কি করব, আর তোমার তাপমাত্রা পরিমাপ করতে হবে, আয়তনটা হচ্ছে ওখানে উষ্ণতামাত্রিক ধর্ম, সেই জন্য একই অনুসারে আমরা কী করলাম, এগুলো সব হচ্ছে কেলভিন স্কেলে, তাই টি ব্যবহার করে। যদি তুমি সেলসিয়াস স্কেল ব্যবহার করো তাহলে এখানে অবশ্যই থিটা ব্যবহার করবো আর কি। ঠিক আছে, রোমান স্কেল করলে এখানে আর ব্যবহার করবে, র্যাঙ্কিং স্কেল হলে আর এন ব্যবহার করবে। সো এইটাই এখানে বলছে আর কি বিটিয়া। ঠিক আছে, তারপরে স্থির আয়তন যদি ব্যবহার করো তাহলে চাপ দেখে আর কি, তাহলে চাপটা হচ্ছে আমরা উষ্ণতামাত্রিক ধর্ম, তার এখানে পি বসাই দিলাম আর কি। ঠিক আছে, আবার কি বলে প্লাটিনাম যদি ব্যবহার করা হলো থার্মোমিটার, ওখানে আমরা রোদ দেখে আর কি তাপমাত্রা নির্ণয় করতে পারি, তাহলে রোদটা হচ্ছে উষ্ণতামাত্রিক ধর্ম, তো এই জন্য আর কি রোদটা বসালাম আর কি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে মোটামুটি এতটুকু আসছে আর কি বুঝতে পারলাম। সো মানে বিভিন্ন রকম সূত্র আছে। এখন মেন কথা হচ্ছে গিয়া সার উষ্ণতামাত্রিক ধর্ম কোনটা দেয়, তোমার দৈর্ঘ্য দেয় নাকি চাপ দেয় নাকি আয়তন দেয় নাকি রোদ দেয়, মানে কি দেয়, এটার উপর নির্ভর করে আর কি, এটা দেখে আর কি আমরা শুধু মানটা বসাই দেবো আর কি। ঠিক আছে, এছাড়াও হচ্ছে থার্মিস্টর পড়ছিলাম ওইখানে দেখা গেছিলাম অর্ধপরিবাহী ব্যবহার করে আর কি, ওখানে হচ্ছে রোদের একটা ব্যাপার স্যাপার আছে আর কি। ঠিক আছে, সো এইগুলো একটু মাথায় রেখো। এখন সার যদি পারদর্শী দৈর্ঘ্য দেয় তাহলে দৈর্ঘ্য বসাবে, চাপ দিলে চাপ বসাবে, আর রোদ দিলে রোদ বসাবে। ঠিক আছে, তবে তাপমাত্রা অবশ্যই কেলভিন স্কেলে আসবে, যেহেতু আমরা এখানে টি ব্যবহার করছি, বড় হাতের টি। তাহলে ওই টপিকটা গেল আর কি। তার মানে আমরা বুঝতে পারলাম যদি আমরা একটা স্থিরবিন্দু ব্যবহার করে থার্মোমিটার বানাই, তাহলে আমরা ওটাকে মানে তাপমাত্রাকে খুব নিখুঁতভাবে পরিমাপ করতে পারি। আর একটা স্থিরবিন্দুকে ধরছে হচ্ছে তোমার পানির ত্রৈধবিন্দুকে আর কি। ঠিক আছে, পানির ত্রৈধবিন্দু দিয়ে আমরা হচ্ছে গিয়া কে ধ্রুবকটার মানও বের করতে পারছি এখানে। সো এখন আমাদের হচ্ছে বিভিন্ন রকম আর কি তাপমাত্রার স্কেল সম্পর্কে আর কি একটু জানতে হয়। ঠিক আছে, যেমন আমি বলছিলাম যে তোমার সেলসিয়াস স্কেল, তারপর বলছিলাম স্কেল, ফারেনহাইট স্কেল, তারপর বলছিলাম হচ্ছে কেলভিন স্কেল, তারপর বলছিলাম হচ্ছে তোমার রোমার স্কেল, তারপর হচ্ছে তোমার কী বলে র্যাঙ্কিং স্কেল। সো এদের মধ্যে আর কি তোমার একটা সম্পর্ক, এদের মানে নিম্ন স্কেল, আসলে ঝামেলাটা হলো ভাই এখানে হচ্ছে যেই স্কুলগুলো ব্যবহার করছে এত প্রচলিত স্কুলগুলো, এগুলোতে সব হচ্ছে গিয়ে তোমার দুইটা স্থিরবিন্দু ব্যবহার করছে দুর্ভাগ্যবশত আর কি। সো একটা স্থিরবিন্দু ব্যবহার করে না, সো যেহেতু ব্যবহার করছে দুইটা তোমার স্থিরবিন্দু, সো ওই হিসাবে আর কি আমাদের মোটামুটি এই সম্পূর্ণ স্কুলগুলোর তোমার নিম্ন স্থিরবিন্দুটা কত, ঊর্ধ্ব স্থিরবিন্দুটা কত, আর এদের আর কি তোমার মৌলিক ব্যবধান কত। মৌলিক ব্যবধান মানে হচ্ছে তোমার নিম্ন স্থিরবিন্দু আর ঊর্ধ্ব স্থিরবিন্দুর মধ্যে কতগুলো ঘর আছে বা কতগুলো দাগ কাটা আছে আর কি। তো সেইগুলা একটু জানবো, আর প্রতিটা স্কেলের মধ্যে একটা মানে কী কী সম্পর্ক আছে, ফারেনহাইটের সাথে কেলভিনের কী সম্পর্ক, সেলসিয়াসের সাথে তোমার ফারেনহাইটের কী সম্পর্ক, এগুলো একটু বোঝার চেষ্টা করবো এখানে। ঠিক আছে, বিভিন্ন স্কেল সম্পর্কে জানা লাগে, এগুলোতে ম্যাথও আসে। ধরো আমরা এখানে ইন জেনারেল একটা স্কেলের মতো দেখাইছি, এটাকে হচ্ছে গিয়ে তোমার নিম্ন স্তর বিন্দু যেটা ছিল সেটাকে আমরা ধরছি হচ্ছে এক্স আইস, আর ঊর্ধ্ব স্তর বিন্দু যেটা ওটাকে ধরছি এক্স স্টিম। ঠিক আছে, বা নিম্ন স্তর বিন্দু যেটা হচ্ছে মানে সেলসিয়াসের জন্য আমরা দেখছিলাম যে 0°C ধরা হয়, আর তোমার কী বলে ঊর্ধ্ব স্তর বিন্দুটা সেলসিয়াসের জন্য 1°C ধরা হয়েছে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমরা নিম্ন স্তর বিন্দুকে ধরলাম হচ্ছে এক্স আইস, বা তোমার কী বলে আর উদ্দেশ্যের হচ্ছে এক্স স্টিম, আর এক্স থিটা হচ্ছে কি তোমার যে কোনো আর কি তাপমাত্রা আর কি তোমার উষ্ণতামাত্রিক ধর্ম। ঠিক আছে, আর এইগুলো হচ্ছে উষ্ণতামাত্রিক ধর্ম, বা তুমি স্থির বিন্দু যেটাই বলো না কেন, কোনো সমস্যা নেই আর কি। সো তাহলে এই দূরত্বটা কি হবে দেখো, এই দূরত্বটা হবে হচ্ছে এক্স স্টিম মাইনাস এক্স আইস। ঠিক আছে, মানে পুরোটা মাইনাস হচ্ছে এইটা এক্স আইস, আর এই দূরত্বটা কি হবে এক্স থিটা মাইনাস এক্স আইস আর কি। ঠিক আছে, এই দূরত্বটা আর কি এক্স থিটা মাইনাস এক্স আইস। ঠিক আছে, পুরোটা হবে হচ্ছে এক্স স্টিম মাইনাস এক্স আইস, আর এটু হবে হচ্ছে গিয়ে
এক্সাইজ এক্সিটা মাইনাস এক্সাইজ, ঠিক আছে। সো সেলসিয়াস স্কেলটা হচ্ছে এটা আমার সেলসিয়াস স্কেল, এটা আমার ফারেনহাইট স্কেল, এটা আমার কী বলে কেলভিন স্কেল, এটা আমার হচ্ছে গিয়ে রোমার স্কেল, এটা হচ্ছে র্যাঙ্কিন স্কেল, ঠিক আছে। সো ফার্স্টে আমরা সেলসিয়াস স্কেলটা দেখবো। এখানে সেলসিয়াস স্কেল তো আমরা জানি মোটামুটি। সেলসিয়াস স্কেলের যে বিষয়গুলো মাথায় রাখতে হচ্ছে, আমরা জানি যে 1948 হচ্ছে তোমার কী বলে ওর নাম অ্যান্ডার সেলসিয়াস ছিল নাকি, অ্যান্ডার সেলসিয়াস, উনি সুইডেনের একজন কী বলে জ্যোতির্বিদ ছিলেন আর কি। উনি কী করছে 1948 সালে আর কি তোমার তোমার ওই কী বলে সেন্টিগ্রেড নাম পরিবর্তন করে সেলসিয়াস স্কেল রাখছে আর কি। সো সেটা আর কি এখানে একটু দেখবো। হ্যাঁ, উনি হচ্ছে তোমার 1942 হবে মেবি, 1942-তে আর কি উনি এটার প্রবর্তন করেন আর কি সেলসিয়াস স্কেলের। পরবর্তীতে ওনার নামে আর কি 1948-এ আর কি এটা চেঞ্জ করা হয় আর কি নামটা আর কি। এটা তো বুঝতে পারলাম, ওনার নাম হচ্ছে গিয়া কী বলে অ্যান্ডার সেলসিয়াস আর কি। সো এরপর হচ্ছে তোমার কী বলে দেখো, সো আমরা তো জানি যে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরবিন্দু যেটা ছিল ওটাকে আমরা ধরছি 0 ডিগ্রি সেলসিয়াস, আর কী বলে উদ্বস্তর বিন্দু আছে যেটা, এটাকে বলা হচ্ছে গিয়া 100 ডিগ্রি সেলসিয়াস আর কি, ঠিক আছে। যেমন আমরা জানি যে গলন্ত বরফ হতে মানে গলন্ত বরফ যেটা সেটাকে তোমার নিম্ন স্থিরবিন্দু ধরা হয়েছে, মানে গলন্ত বরফের তাপমাত্রা আর কি। আর ফুটন্ত পানির যে এটা ছিল আর কি তাপমাত্রা, ওটাকে ধরছে উদ্বস্তর বিন্দু, ঠিক আছে। এটাই বলছে। আর মৌলিক ব্যবধান হচ্ছে নিম্ন স্থিরবিন্দু থেকে উদ্বস্তর বিন্দুর মধ্যে যতগুলো ঘর আছে, ঠিক আছে। তাহলে ওটার সূত্রটা হবে কি, মানে সে এক্স সিস্টেম এন ইকুয়াল টু এক্স সিস্টেম মাইনাস এক্স সাইজ, ঠিক আছে। দেখাইছে আর কি, মানে এখানে কতগুলো ঘর আছে, এখানে কতগুলো ঘর আছে, ঠিক আছে। এখানে কতগুলো ঘর আছে, এখানে কতগুলো ঘর আছে, এখানে কতগুলো ঘর আছে, ঠিক আছে। এখন বিভিন্ন স্কুলে কিন্তু নিম্ন স্তরের বিন্দু আলাদা, উদ্বস্তর বিন্দু আলাদা, ঠিক আছে। উদ্বস্তর বিন্দু এক ধরা হলো, নিম্ন স্তরের বিন্দুগুলো আলাদা আর কি মেনলি, ঠিক আছে। সো আমার বুঝতে হবে কোনটা নিম্ন স্তরের বিন্দু ধরছে, কোনটাকে তোমার ওখানে তো আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াসকে ধরছে হচ্ছে সেলসিয়াস স্কেলে। ফারেনহাইট স্কেলে আমার জানতে হবে 0 ডিগ্রি ফারেনহাইট কোনটাকে ধরছিলে, আবার কেলভিন স্কেল জানতে হবে 0 কেলভিন কোনটা ধরছে আর কি, ঠিক আছে, কোন মানটা ধরছে, এগুলো আর কি মোটামুটি একটু জানতে হয়। তাহলে আমরা তো মোটামুটি জানলাম যে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে এখন মেনলি সেলসিয়াস স্কেলটা জানতে আসি। এখানে হচ্ছে তোমার মেনলি হচ্ছে তোমার নিম্নস্থ বিন্দু আর উদ্বস্ত বিন্দুর মধ্যে 100টা ওরা ঘর কাটে, কারণ আমরা তো আগেই বলছিলাম যে 0 থেকে 100 পর্যন্ত আর কি 100টা ঘর কাটে। তার মানে কি ওখানে মোট ঘর আছে কত 100টা আর কি। তাহলে ওখানে মৌলিক ব্যবধান হবে হচ্ছে গিয়ে 100 আর কি। আর প্রত্যেকটা মানে দাগকে বা প্রতিটা ভাগকে ওরা 1 ডিগ্রি সেলসিয়াস ধরছে আর কি। তাহলে 0 থেকেও 1 উপরে গেলে 1 ডিগ্রি সেলসিয়াস, 2 উপরে গেলে 2 ডিগ্রি সেলসিয়াস, আবার 1 নিচে নামলে -1 ডিগ্রি সেলসিয়াস আর কি, ঠিক আছে। তাহলে এটা ছিল হচ্ছে তোমার কী বলে সেলসিয়াস স্কেল। এরপর হচ্ছে তোমার ফারেনহাইট স্কেলটা দেখবো। ফারেনহাইট স্কেল হচ্ছে গিয়ে তোমার 0 ফারেনহাইট কোনটাকে ধরা হয়েছে আর কি, এটাকে আর কি ধরা হচ্ছে গিয়ে -17.89 ডিগ্রি সেলসিয়াসকে ওরা ধরছে হচ্ছে গিয়ে তোমার 0 ফারেনহাইট। তবে ফারেনহাইট স্কেলের জন্য ওনার ফারেনহাইট স্কেলে আর কি যে আবিষ্কার করছে ওনার নাম ছিল হচ্ছে গিয়ে জিডি ফারেনহাইট। উনি হচ্ছে জার্মানি দার্শনিক ছিলেন। সো তোমার ইসাক স্যার লেখছে হচ্ছে উনি 1917-20-তে আর কি এটা হচ্ছে আবিষ্কার করছে মানে ফারেনহাইট স্কেলটা। আর তোমার শাহজাহান তপন স্যার বলছে হচ্ছে 1714 আর কি, ঠিক আছে, আবিষ্কার করছে হচ্ছে জিডি ফারেনহাইট, জার্মান দার্শনিক আর কি, ঠিক আছে। তো এখন মেন কথা হচ্ছে দেখো ঝামেলাটা হলো এখানে উনি কিন্তু তোমার নিম্ন স্তরের বিন্দু যেটা নিম্ন স্তরের বিন্দু না, উনি 0 ডিগ্রি ফারেনহাইটকে কিন্তু উনি কী বলে বরফের তাপমাত্রাকে 0 ডিগ্রি মানে 0 ফারেনহাইট ধরে নেয় আর কি, ঠিক আছে। বা আমরা তো জানি 0 ডিগ্রি সেলসিয়াসকে আমরা সেলসিয়াসকে দেখছিলাম 0 ডিগ্রি সেলসিয়াস ধরছিল হচ্ছে বরফের তাপমাত্রাকে বা গলন্ত বরফের তাপমাত্রাকে, যেটাই বলা আর কি, ওটাকে নিম্ন স্তরের বিন্দু ধরা হয়েছে বা ওটাকে বলা হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস আর কি। কিন্তু এখানে 0 ফারেনহাইটটা তোমার ওই গলন্ত বরফের তাপমাত্রাকে ধরে নাই, মানে 0 ডিগ্রি সেলসিয়াসকে ধরে নাই, উনি ধরছিল হচ্ছে গিয়ে -17 কী বলে 89 ডিগ্রি সেলসিয়াস আর কি। এর কারণ হলো আসলে ওই সময়ে আর কি মানে যখন এই স্কেল আবিষ্কার হয় ফারেনহাইট, তখন আর কি বিজ্ঞানীরা তোমার সর্বনিম্ন তাপমাত্রা জানতে হচ্ছে কি -17.89 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে।
যার কারণে ওরা ওই সর্বনিম্ন তাপমাত্রাটাকে 0 ফারেনহাইট ধরে নিয়েছে আর কি। ঠিক আছে, এর নিচে ওরা তাপমাত্রা জানতো না আর কি। বা আমরা তো মোটামুটি একটা জিনিস জানি যে তুমি যদি 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ ফ্রিজ থেকে বের করে ওর ভিতরে যে লবণ ছিল, তাহলে কিন্তু এটা তাপমাত্রা মানে কমতে থাকে আর কি। ঠিক আছে, এখানে একটা মজার ব্যাপার যে আমি বলছি যে তোমার ফ্রিজের যে বরফগুলো আছে ওইখানে লবণ সিটেল দেখা যায় যে ওটা তাপমাত্রা কমে -5 এরকম -6 এরকম হয়ে যায়। আর একটা জিনিস আমরা তো জানি যে তুমি সমপরিমাণ বরফ যদি নাও 0 ডিগ্রি সেলসিয়াসের, ওইখানে যদি তুমি সমপরিমাণ কি বলে মানে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl মিশাও, তাহলে দেখা যাবে যে ওটার তাপমাত্রাটা আর কি -70 মানে 8-9 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে বরফ আর কি। ঠিক আছে, তার মানে সমপরিমাণ মানে 1 কেজি বরফ নেবা 0 ডিগ্রি সেলসিয়াসের, আর 1 কেজি নিবা হচ্ছে গিয়ে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড। যদি এটাকে মিক্স করে একসাথে, তাহলে দেখবো ওই বরফের তাপমাত্রা কমে -17.89 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, এই যে এখানে আমি এটাই বলছি আর কি। এখন আমরা তো বললাম যে 0 ফারেনহাইট ধরা হচ্ছে সেখানে -70.89 ডিগ্রি সেলসিয়াসকে। এখন বুঝতে হবে যে এই ফারেনহাইট স্কেলে নিম্ন স্তর বিন্দু কতটা দূর, কোনটার ধরছে আর কি। ও নিম্ন স্তর বিন্দু ধরছে হচ্ছে এই দেখো, এই যে নিম্ন স্তর বিন্দু ছিল আমার এইটা, এই সোজা নিলে দেখো 32 ফারেনহাইটে ধরছে হচ্ছে গিয়া নিম্ন স্তর বিন্দু, আর উদ্ভিদ বিন্দু ধরছে হচ্ছে 212 ফারেনহাইটকে। ঠিক আছে, তাহলে এখানে 0 ফারেনহাইট থেকে 32 ভিতরে আমার 32 দাগ আছে। আর এটা হবে আমার কি, এটা হবে আমার তোমার মৌলিক ব্যবধান। তাহলে এখানে দেখো 32 থেকে যদি এটা বাদ দাও তাহলে কত থাকে 180। তাহলে মোটামুটি এখানে 180টা দাগ কাটানো আছে। এখানে আমি n ইকুয়াল টু লিখছি এই যে 180। ঠিক আছে, এখানে দেখো একই জায়গা কিন্তু 100টা ছিল দাগ, এখানে একই জায়গা কিন্তু 180টা দাগ। তার মানে কি ওর দাগগুলো কিন্তু ঘন 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 ঘন। ঠিক আছে, তার মানে ওর 1 ডিগ্রি সেলসিয়াসের যে পরিমাণ বাড়বে ওর কিন্তু ওই পরিমাণ বাড়বে না আর কি। ওর কিন্তু ও এক দাগ যে যা যাবে ও কিন্তু এক দাগে বেশি যাবে, ও মনে হয় 1.88 দাগ যাইতে পারে আর কি, এরকম কিছু। কারণ এর 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন ওর 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন সমান না আর কি, যেহেতু দাগের ব্যবধান সমান না আর কি। কারণ ও 180তে কিন্তু ঘিচি করে আর দাগ কাটছে আর কি। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। সো এটা আমি এখানে লিখছি, দেখো যে সেলসিয়াস স্কেলে 100 ভাগ ইকুয়াল টু ফারেনহাইট স্কেলে 180 ভাগ আর কি। তাহলে 100 ভাগে পরিবর্তন হয় হচ্ছে 100 ভাগে পরিবর্তন হয় 180, তাহলে একে পরিবর্তন 1.8। ঠিক আছে, তার মানে সেলসিয়াস স্কেলে যদি 1 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পরিবর্তন হয়, তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা পরিবর্তন 1.8 ফারেনহাইট। ঠিক আছে, এটা বুঝবো আর কি। ও 1 ডিগ্রি যদি যায়, ও যাবে হচ্ছে গিয়া 1.8 ডিগ্রি আর কি। ঠিক আছে, কারণ ওদের হচ্ছে দাগগুলা সমান না। ঠিক আছে, মানে ধরো আমি 1 পা দিলাম সেলসিয়াসে, তুমি দিলা 2 পা আর কি ফারেনহাইটে। ঠিক আছে, এইরকম একটা অবস্থা, বা মানে 2 পার কাছাকাছি 1.8 পা দিলা তুমি আর কি। ঠিক আছে, এইভাবে আর কি বাড়বে। এরপর হচ্ছে কি তোমার কেলভিন স্কেলে যদি দেখো, কেলভিন স্কেলে হচ্ছে কি তোমার 0 কেলভিন কাকে ধরছে, আসলে 0 কেলভিন ধরছে হচ্ছে তোমার ওই কি বলে -273.16 ডিগ্রি সেলসিয়াসকে ওরা ধরছে হচ্ছে গিয়া 0 কেলভিন। এই যে আমরা একটা জিনিস জানতাম যে যেটাকে বলা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা আর কি। ওই যে আমরা কেমিস্ট্রিতে পড়ছিলাম যে যে তাপমাত্রায় একটা গ্যাসের তোমার গতিশক্তি, বেগ, তারপরে আয়তন, চাপ আর কি তাত্ত্বিকভাবে আর কি সব কিছু শূন্য হয়ে যায়, সেই তাপমাত্রাটাকে আমরা বলতে হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। ঠিক আছে, যে তাপমাত্রাটা হচ্ছে গিয়ে ছিল হচ্ছে গিয়ে -273.16 ডিগ্রি সেলসিয়াস, বা যেটাকে বলা হচ্ছে আমরা 0 কেলভিন। তো তোমার কেলভিন স্কেল হচ্ছে লর্ড কেলভিন এটা আবিষ্কার করে। এটা হচ্ছে কি তোমার কি বলে 1800 1800 1800 তোমার 50 বা 48 সালে উঠে এটা আবিষ্কার করে আর কি। তখন উনি আর কি 0 কেলভিনকে মানে পরম শূন্য তাপমাত্রা ধরে নিচ্ছে, বা এটাকে তুমি বলেছো তোমার কেলভিন স্কেল অনেক বলে, এই জন্য আবার অনেকে বলে এটা পরম তাপমাত্রা স্কেল বলে, কারণ এখানে পরম শূন্য তাপমাত্রাকে 0 কেলভিন ধরে নিয়েছে আর কি। ঠিক আছে, মানে আমরা তো জানি যে তাপমাত্রা বাড়লে কি গ্যাসের তোমার কি বলে তোমার আয়তন বাড়ে, বা কি বলে বেগ বাড়ে, তো জানি আর কি। বা তাপমাত্রা কমলে আর কি এগুলো কমে আর কি। ঠিক আছে, সো ওই হিসাবে আমি একটা তাপমাত্রা দেখা যায় যে তোমার গ্যাসের আর কি সব কিছু শূন্য হয়ে যায় তাত্ত্বিকভাবে আর কি। ঠিক আছে, তো এই বিশেষ তাপমাত্রা ছিল পরম শূন্য তাপমাত্রা, যেটাকে আমরা বলছি হচ্ছে তোমার কি বলে মানে কেলভিন স্কেলে তোমার 0 কেলভিন আর কি, বা -273. তোমার 16 ডিগ্রি সেলসিয়াস আর কি। ঠিক আছে, এটাকে আমরা যে এখানে আমি দেখাচ্ছি, দেখো এই যে 0 কেলভিন ধরছে উনি, এই যে -273.0 কেলভিন। ঠিক আছে, এই যে পরম তাপমাত্রা স্কেল বলো, তাহলে উনি ধরছে, উনি নিম্ন স্থিরবিন্দুটা ধরছে কত, ওখানে উনি আমরা যদি কম্পেয়ার করি কেলভিন স্কেলে উনি
এই যে নিম্ন স্তর বিন্দু হচ্ছে গিয়ে 273.16 কেলভিন আর কি, ঠিক আছে। বা ওইটা আমরা যে বলছিলাম যে পানির দ্রবীভূত বিন্দু তাপমাত্রা যেটা আর কি 0°C, এটাকে ধরছে উনি হচ্ছে নিম্ন স্তর বিন্দু বা আইস পয়েন্ট, আর উদ্বস্ত বিন্দু হচ্ছে ওই যে ফুটন্ত পানির তাপমাত্রা আর কি 373.16 কেলভিন। তাহলে দেখো এখানে মৌলিক ব্যবধান কত, মৌলিক ব্যবধান হচ্ছে এটা মাইনাস এটা, তার মানে এখানে কিন্তু মৌলিক ব্যবধান মাত্র 100। তার মানে দেখো অর মৌলিক ব্যবধান আর সেলসিয়াস মৌলিক ব্যবধান কিন্তু সমান। তার মানে অর 1°C যে পরিবর্তন, অর কিন্তু 1°C পরিবর্তন সমানই আর কি, মানে কেলভিন আর সেলসিয়াসে। কিন্তু ফারেনহাইটে কিন্তু সমান না, কারণ এখানে তোমার 180টা ঘর আছে আর কি। তাহলে কেলভিন স্কেলটা মোটামুটি বুঝলাম যে এখানে সেলসিয়াস স্কেলের যে তাপমাত্রার পরিবর্তন আর কেলভিন স্কেলের তাপমাত্রার পরিবর্তন কিন্তু সমান, মানে ঘরগুলোর ব্যবধান সমান, কিন্তু তাপমাত্রা কিন্তু সমান না। তুমি বলতে পারো না যে 1°C ইকুয়াল টু 1 কেলভিন, না, বিষয়টা এরকম না। কারণ এখানে আমরা তো দেখছি যে কেলভিন স্কেলে দেখো এখানে এই পর্যন্ত হচ্ছে কি 273.16টা দাগ কাটা আছে আর কি, আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার আরও 100 দাগ কাটা আছে, ঠিক আছে। তোমার টোটাল কিন্তু তোমার মানে টোটাল হচ্ছে কি 373.16টা দাগ কাটা আছে আর কি, ঠিক আছে। আর ওইখানে ছিল এখানে কিন্তু অর মানে অর শূন্য মানে কিন্তু আর 273 অলরেডি 273.16 কেলভিন বা 273.16 দাগে আছে আর কি, কিন্তু পরবর্তীতে যে ওর কিন্তু ব্যবধানগুলো সমান আর কি, ঠিক আছে। ওর 1 ডিগ্রি বা ওর 2 ডিগ্রিতে যেই যতটুকু বাড়বই, মানে যত ঘর লাভ দিবে ওর আর কি সেম করে লাভ দিবে আর কি, এটাই বলছে আর কি। তাপমাত্রা সমান না, কিন্তু তাপমাত্রার পরিবর্তন বা ব্যবধান সমান আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে মৌলিক ব্যবধান সমান মানে ওদের প্রত্যেকটা ঘরের ব্যবধান আর কি সমান, এটা বুঝলাম। আর এখানে ধরো আমি যে কোনো একটা তাপমাত্রা নিলাম 0 কেলভিন, তাহলে এই দূরত্বটা কী হবে, কে মাইনাস এই 273, কারণ এটা তো আমরা ওই যে এখান থেকে দেখাইছি যে এখান থেকে আর কি, ঠিক আছে। এক্স থিটা মাইনাস এক্স এক্স ওনে যে এই দূরত্বটা, এটা বুঝতে পারলাম আর কি। তাহলে এটাও গেল আর কি। এরপর আছে তোমার র্যাঙ্কিং স্কেল। তাহলে র্যাঙ্কিং স্কেলটা দেখো, এখানে র্যাঙ্কিং স্কেল হচ্ছে জিরো র্যাঙ্কিং ধরা হচ্ছে যে তোমার ওই কেলভিন স্কেলের মতোই, মানে 0 কেলভিন যেটা ধরা হয়েছিল ওইটাই ধরা হচ্ছে যে পরম শূন্য তাপমাত্রাকে 273.16°C ধরছে হচ্ছে জিরো র্যাঙ্কিং, আর হচ্ছে নিম্ন স্থিরভঙ্গি ধরছে হচ্ছে গিয়ে 492 র্যাঙ্কিং, আর হচ্ছে উদ্দেশ্য ধরছে হচ্ছে গিয়ে তোমার 672, আর মৌলিক ব্যবধান হচ্ছে গিয়ে 180। তাহলে এখানে যে জিনিসটা বোঝা দরকার, দেখা কি করে দেখবে ক্লিয়ার হবে। এই যে র্যাঙ্কিং স্কেলটা দেখো, এখানে ধরছে মানে পরম কি বলে তোমার 273.16 কেলভিনকেই ধরছে, তোমার ডিগ্রি সেলসিয়াসকে ওরা ধরতে হচ্ছে গিয়ে তোমার জিরো র্যাঙ্কিং, ঠিক আছে, যেটাকে আমরা বলছি পরম শূন্য তাপমাত্রা, ঠিক আছে। আর হচ্ছে তোমার আর এখানে হচ্ছে গিয়ে নিম্ন স্থিরবিন্দুর ধরছে হচ্ছে 492 র্যাঙ্কিং। তাহলে দেখো আমার এখান থেকে এ পর্যন্ত কিন্তু দাগ আছে তোমার 492টা, কিন্তু কেলভিনে কিন্তু এখানে দাগ ছিল হচ্ছে 273.16 কেলভিন। তার মানে এখানে 273.16টা দাগ আছে আর কি, কিন্তু ওর একই জায়গায় কিন্তু দাগের পরিমাণ 492টা, তার মানে ওর কিন্তু আরও হিবিজিবি হবে, আরও ঘন ঘন দাগ হবে আর কি। আর ও হচ্ছে গিয়ে উদ্বস্তের বিন্দু বা ফুটন্ত পানির তাপমাত্রা হচ্ছে গিয়া তোমার উদ্বস্তের বিন্দু, যেটা হচ্ছে গিয়া 672 র্যাঙ্কিং মেবি, হ্যাঁ 672। তাহলে ওর মৌলিক ব্যবধান কত, 180। তাহলে দেখো ওর মৌলিক ব্যবধান আর ফারেনহাইট স্কেলের মৌলিক ব্যবধান কিন্তু সমান আর কি। তার মানে ওর এক ডিগ্রি মানে তোমার ওর একটা ঘরের পরিবর্তন যতটুকু হবে ওর কিন্তু ঠিক ততটুকুই হবে আর কি, ঠিক আছে। এটা একটু মনে রাখো। আর ওর ঘরগুলো কিন্তু আরও হিবিজিবি হবে, মানে কেলভিন স্কেলের সাথে যদি কম্পেয়ার করি আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা বুঝলাম। যদি তুমি দুটোর সাথে কম্পেয়ার করো, কেলভিন স্কেলের ভাগের সাথে যদি তুমি র্যাঙ্কিং স্কেল ভাগ এই করো, তুলনা করো, অবশ্যই ওর ওগুলো আরও ছোটো হবে, হিবিজিবি হবে আর কি, ঠিক আছে। ওর এখানে ছিল 100 ভাগ, ওর এখানে কিন্তু 180 ভাগ, ঠিক আছে। তাহলে এটা মোটামুটি বোঝা গেলে ওরটা আবার ফারেনহাইটের সমান আর কি। ফারেনহাইটের 1 ফারেনহাইটের যে পরিবর্তন 1 র্যাঙ্কিংয়ের পরিবর্তন সেম হবে আর কি। এরপর হচ্ছে আরেকটা স্কেল আছে যেটাকে বলা হচ্ছে আমরা রোমার স্কেল। এখন ঝামেলা হচ্ছে ভাই এখানে তোমার সেলসিয়াস বলো, ফারেনহাইট বলো, কেলভিন বলো আর র্যাঙ্কিং বলো, ওদের কিন্তু দাগগুলো অনেক হিবিজিবি। যখন তুমি জ্বর মাপতে যাও দেখা যায় যে দেখতে কষ্ট হয় আর কি, যে এত হিবিজিবি দাগ 100টা 180টা করে থাকে। তো এই জন্য আর কি ওরা কী করছে, আরেকটা স্কেল আবিষ্কার করছে যেটাকে বলেছে রোমার স্কেল। সো রোমার স্কেলে কী করছে, জিরো রোমার কোনটা ধরছে, এটাকে ধরছে হচ্ছে তোমার ওই পানির যেই তোমার ওই কী বলে গলন্ত পরবর্তী তাপমাত্রা 0°C, ওইটাকে ধরছে হচ্ছে গিয়ে জিরো রোমার, ঠিক আছে। এটা তো আমরা জানিই। আর হচ্ছে গিয়ে তোমার উদ্বৃত্তের বিন্দু ধরছে হচ্ছে গিয়ে 80 মানে 80 রোমান আর কি, ঠিক আছে। 80 তার মানে এখানে মৌলিক ব্যবধান হচ্ছে 80, ঠিক আছে। আর এটা হচ্ছে যে কোনো তাপমাত্রা, যে কোনো তাপমাত্রা আমরা জানি R-0 আর কি, ঠিক আছে। এটা বুঝতে পারলাম।
সো দেখো এখানে ওর ভেতর মাত্র 80টা ঘর আছে, তার মানে কি ওর ঘরের ব্যবধান কিন্তু একটু বড় বড়, তার মানে চোখেও আর কি খুব মানে অনেক সেম স্পেসেই ওর দাগ মাত্র 80টা, সেম স্পেসে ওর দাগ 180, সেম স্পেসে ওর 100, সেম স্পেসে ওর 180, সেম স্পেসে ওর 100, ঠিক আছে। তার মানে ওর কিন্তু সবচেয়ে কম, তার মানে ওর দাগগুলো বড় বড় বোঝা যাবে আর কি, ঠিক আছে। সো রোমার স্কেলটা আপনাদের এখানে বলছি স্কেল, যে রোমার স্কেল উনি হচ্ছে তোমার কী বলে হচ্ছে বিজ্ঞানী রোমান আর কি, ফ্রান্সের দার্শনিক ছিলেন। উনি হচ্ছে 1731 সালে আর কি 1731 মেনলি হচ্ছে রোমান স্কেল আবিষ্কার করে। এখানে যে এটাই ধরছে রোমান স্কেল, বড় বিন্দুকে নিম্ন স্কেল ধরছে, বাষ্প বিন্দুকে উদ্দেশ্য বিন্দু ধরছে, আর এটা ঠিক আছে। সো এটা ছিল হচ্ছে মোটামুটি তোমার বিভিন্ন ধরনের স্কেল সম্বন্ধে একটা আইডিয়া। তাহলে তুমি এবার যত ধরনের স্কেল আছে 5টা স্কেলে যাই বলুক না কেন, যদি ওই ছবিটা তোমার মাথায় থাকে, মানে এই ছবিটা মোটামুটি একটা মাথার ভিতরে সেট করে ফেলো, তাহলে তোমার মানে যেই বলুক না কেন, যে কোনো কেমিস্ট্রি করো এখানে করো বা প্র্যাকটিক্যালে যাও এক্সপেরিমেন্ট করো, সবসময় যদি এই চিত্রটা মাথায় রাখো, তাহলে তোমার তাপমাত্রা হিসাব করতে আর কোনো কষ্ট হবে না। বা এক স্কেল থেকে আরেক স্কেল, মানে থিটা থেকে কেলভিনে গেলে কোনো সমস্যা হবে না, কেলভিন থেকে ফারেনহাইটে গেলে কোনো সমস্যা হবে না, এটা বুঝতে পারবো আর কি, যদি এই মানে এইটা মাথায় থাকে আর কি। এখন স্কেল সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া নিলে, এখানে দেখো আমার একটা স্কেল থেকে আরেকটা স্কেলে যাওয়ার যে সূত্রটা, এটা একটু দেখো। আমরা তো জানি যে উষ্ণতামিতিক ধর্মের অনুপাত, মানে ওই আমরা তো জানি যে তাপমাত্রাটা হচ্ছে উষ্ণতামিতিক ধর্মের সমানুপাতিক। সো ওই জন্য আমরা জানলাম যে তাপমাত্রার অনুপাত আর উষ্ণতামিতিক ধর্মের অনুপাতটার সমান হবে আর কি সবসময়। এটা যেন সেই অনুযায়ী আর কি আমরা এই সূত্রটায় আসছি। যেমন এখানে দেখো যে আর কি বলে যে এক্স থিটা মাইনাস এক্স সাইজ ডিভাইডেড বাই এক্স এস টি মাইনাস এক্স এস, মানে উষ্ণানুপাতিক ধর্ম সমানুপাতিক আর তাপমাত্রা সমানুপাতিক সমান হবে। তাহলে তাপমাত্রা আমার এই ছবি হতে যদি তুমি দেখো, এই যে এই ছবিতে যদি দেখো, মানে তাপমাত্রার অনুপাত আর হচ্ছে উষ্ণতামিতিক ধর্মের অনুপাতের সমান হবে। তাহলে এটার অনুপাত আর হচ্ছে গিয়া এটার অনুপাত যা হবে, মানে উষ্ণতামিতিক ধর্ম অনুপাত তাপমাত্রার অনুপাত, তাই মানে এটার অনুপাত তাই হবে আর কি। সো সেটাই আর কি আমরা বোঝানোর চেষ্টা করছি, বা এটার অনুপাত তাই হবে, এটার অনুপাত যদি উষ্ণতামিতিক ধর্ম ধরো, এটা উষ্ণতামিতিক ধর্মের অনুপাত আর তাপমাত্রার অনুপাত সমান হবে, ঠিক আছে। তার মানে প্রত্যেকটা সমান হবে। এটা ডিভাইড বাই এটা ইকুয়াল টু এটা ডিভাইড বাই এটা ইকুয়াল টু এটা ডিভাইড বাই এটা ইকুয়াল টু এটা ডিভাইড বাই এটা আর কি, ঠিক আছে। এটা আর কি আমি দেখাইছি। এই যে এখানে, ঠিক আছে, এটা হচ্ছে জেনারেলটা আর কি। এই যে এটা হচ্ছে জেনারেল ছিল যে এক্স থিটা মাইনাস এক্স সাইজ, ঠিক আছে। এটা আমরা জেনারেল ধরছি এক্স থিটা মাইনাস এক্স সাইজ ডিভাইডেড বাই এক্স টি মাইনাস এক্স সাইজ ডিভাইডেড বাই এক্স টি, মানে এক্স থিটাটা ছিল হচ্ছে তোমার যে কোনো তাপমাত্রা উষ্ণতামিতিক ধর্ম, আর এক্স সাইজটা ছিল হচ্ছে তোমার কী বলে বরফ, মানে নিম্নস্তর বিন্দু উষ্ণতামিতিক ধর্ম, এক্স সিস্টেম ছিল হচ্ছে গিয়ে উদ্ভিষ্ট বিন্দুতে উষ্ণতামিতিক ধর্ম। তাহলে উষ্ণতামিতিক ধর্মের অনুপাত আর তাপমাত্রার অনুপাত কি সমান হবে? তাহলে তাপমাত্রা ওই সেলসিয়াস স্কেলের জন্য এটা, ফারেনহাইটের জন্য এটা, কেলভিনের জন্য এটা, র্যাঙ্কিনের জন্য এটা হচ্ছে তোমার কি বলে, এটা হচ্ছে তোমার রোমার জন্য আর কি, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন করলে দেখো আমরা এখানে কি বাই সি বাই 5 ইকুয়াল টু এফ মাইনাস 32/9, এগুলো কিন্তু আমরা আলাদা আলাদা করে নিয়ে 9-10 ব্যবহার করছি আর কি। তো সূত্রটা কীভাবে আসছে সেটাই আর কি আমরা এখানে দেখতে পাইলাম আর কি, ঠিক আছে। তাহলে এটাই দেখো, 2/5 আর এন মাইনাস 492/9, একটা থেকে আরেকটা গেলে এমনি ব্যবহার করবা, ঠিক আছে। তাহলে এটাই আর কি আমি লেখা দিয়েছি, ঠিক আছে। এক স্কেল থেকে আরেক স্কেল যেতে চাইলে, তার মানে আমরা ছোটোবেলায় যেই সূত্র লিখতাম সি বাই 5 ইকুয়াল টু এফ মাইনাস 32/9 বা কে মাইনাস 273.16 ডিভাইডেড বাই 5, এগুলো যে আমরা লিখতাম, এগুলো আসলে এইখান থেকেই আসছে, মানে এই সূত্র থেকে আসছে যে তাপমাত্রা হচ্ছে উষ্ণতামিতিক ধর্মের সমানুপাতিক। তার মানে উষ্ণতামিতিক ধর্মের অনুপাত যা হবে তাপমাত্রার অনুপাত তাই হবে আর কি, ঠিক আছে। সেখান থেকে আর কি আমরা মেনলি এই সূত্রটা আসছে। এই সূত্রটা মাথায় রেখো, তাহলে তোমার যে কোনো অ্যাডমিশন টেস্টের যে কোনো অঙ্কই আসুক না কেন, তুমি এখান থেকে কনভার্ট করতে পারবে একটা থেকে আরেকটা। এখন এখানে তোমার ওই মানে স্কেলের বিভিন্ন ধরনের স্কেলের মাধ্যমে কিছু প্রশ্ন আসে, এগুলো একটু দেখো, বিশেষ করে অ্যাডমিশন টেস্টে আসতে পারে আর কি। দেখো কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেল এবং পার্ট স্কেলে
একই দেখাবে, মানে একই তাপমাত্রা দেখাবে, বা তুমি বলতে পারো যে মানে স্কেলটা একই জায়গায় শো করবে আর কি, ঠিক আছে, মানে বরাবর আর কি। যেমন ওই যে আমরা যে এই চিত্রটা দেখলাম আর কি, যে এখানে মানে বলছে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইটে একই তাপমাত্রা শো করবে বা একই জায়গায়। ধরো এমন একটা জায়গা দেখালো, এখানে এই জায়গায় আর এই জায়গায় আর কি সমান। এখন তুমি তো বলবা যে ভাই এটা তো ইম্পসিবল, কারণ ওর 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন ওর 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন সমান না, কারণ ও 1 ডিগ্রিতে যতটুকু যায় ও যায় 1.8 পরিমাণ আর কি, 1.8 ফারেনহাইট। তাহলে কীভাবে আসলে এটা হয়? কারণ হচ্ছে ধরো ধরো ওই যে আমি যেটা উদাহরণ দিচ্ছিলাম, যে তুমি যদি 1 পা যাও, আমি ধরো 2 পা, যেমন সেলসিয়াস যদি 1 পা যায়, তাহলে ফারেনহাইট কি 2 পার কাছাকাছি যায়। তাহলে আমি যদি 2 পা যাই একসময়, কিন্তু আমি তোমাকে ধরে ফেলবো আর কি, ঠিক আছে। তো ওইভাবে কি একটা সময় দেখা যায় কি যে ফারেনহাইট স্কেল আর সেলসিয়াস স্কেল কোনো একটা পয়েন্টে আর কি তোমার একই তাপমাত্রা শো করে আর কি। এখন ওই তাপমাত্রা কত, ওইটাই বের করবো। তো আমরা আর কি ধরে নিলাম যে ওই তাপমাত্রা হচ্ছে এক্স, ঠিক আছে। এক্স তাপমাত্রায় আমার ফারেনহাইট আর সেলসিয়াসের সমান তাপমাত্রা দেখা হবে, বা স্কেলের সেম পয়েন্টে আর কি দেখাবে। তো শর্ত অনুসারে আমরা কি জানি, ওই সূত্র অনুসারে আমরা জানি এক্স বাই ফাইভ ইকুয়াল টু, মানে ওই যে কী বলে সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস 32/9 ছিল, ওইটা থেকে আসি আর কি আমরা এক্সের মানটা বসাই দিচ্ছি সি এর জায়গায় এফ এর জায়গায়। যেহেতু তোমরা বলছো যে সেম তাপমাত্রা দেখাবে, তাহলে দুইটার ক্ষেত্রে এক্স বসাতে পারবো। তাহলে দেখো আমার -40 আসছে, ঠিক আছে, এক্স এর মাইনাসে -40। তাহলে -40তে আমার ফারেনহাইটের যেখানে ফারেনহাইট স্কেলের যেই জায়গায় শো করবে, মানে -40 ফারেনহাইট যেই জায়গায় শো করবে, -40 ডিগ্রি সেলসিয়াস একই জায়গায় শো করবে আর কি, ঠিক আছে। এইটাই আর কি। আসলে আমি গ্রাফটা আমার কাছে নাই, গ্রাফটা থাকলে আর কি আমি তোমাকে দেখাতে পারতাম যে এটা কোন জায়গাটা আর কি। তবে এখানে আমি একটা জিনিস লিখে রাখি যে এই যে -40 ইজ দ্য সেম টেম্পারেচার ইন বোথ সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট, সো দ্যাট টু স্কেলস মিট অ্যাট দ্য এক্সাক্ট পয়েন্ট, মানে তারা একই জায়গায় আর কি তারা মানে সাক্ষাৎ করবে আর কি, একই বরাবর আর কি। অন দ্য সেলসিয়াস স্কেল 40 ডিগ্রি ইট ইজ 40 ডিগ্রিজ below অফ 0 ডিগ্রি সেলসিয়াস, মানে ওই স্টিল নিম্ন স্থিতিবিন্দু যেটা ছিল ওটা থেকে হচ্ছে গিয়ে তোমার 40, মানে 40 দাগ নিচে থাকবে আর কি, ওই -40 ডিগ্রি সেলসিয়াসটা। আর ফারেনহাইট স্কেলে কী হবে যে 40 ইজ দ্য 70 ডিগ্রি বেলো অফ 32 ফারেনহাইট আর কি, মানে 32 থেকে আর কি ও এসে মানে 72টা দাগ নিচে থাকলে তোমার ও হচ্ছে গিয়া -40 ফারেনহাইট থ্রো করবে আর কি, ঠিক আছে। মানে চিত্রটা কোথায়, এই যে ও ধরো এখানে হচ্ছে গিয়া ও হচ্ছে এখানে, মানে এই তো -17, ঠিক আছে, -17। তাহলে এখানে আরও নিচে ধরো কোথাও -14 হবে। তাহলে এখানে যদি -14 হয়, তাহলে আর এটা কত -14 ডিগ্রি, মানে এখানে 40টা আর কি দাগ আছে। আর ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই 32 থেকে মানে 76 ঘর নিচে হবে হচ্ছে গিয়ে তোমার কত, 76 ঘর নিচে হবে হচ্ছে গিয়ে তোমার -40 ফারেনহাইট, ঠিক আছে। আর -14 ফারেনহাইট থেকে এই দূরত্ব হবে হচ্ছে গিয়ে তোমার 14, তার মানে এখানে 76টা দাগ থাকবে আর কি ওই -14 থেকে। আর এখানে তো ছিল হচ্ছে গিয়ে তোমার কি বলে 40টা দাগ আর কি, এই 0 থেকে আর কি, ঠিক আছে। সরি, ওটা 76 না, ওটা 72 হবে আর কি, ঠিক আছে। 72 ঘর নিচে আর কি, মানে নিম্ন স্থিতিবিন্দু থেকে 72 ঘর নিচে হবে হচ্ছে তোমার মানে -40 ফারেনহাইট আর কি, ঠিক আছে। আর 0 ফারেনহাইট থেকে হবে হচ্ছে গিয়ে 40 ঘর নিচে আর কি, ঠিক আছে। এটা তো আমি মুখে দেখলে, আমরা দেখলে বুঝতে পারি। আরেকটা প্রশ্ন হচ্ছে গিয়ে কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেলে সমান তাপমাত্রা দেখাবে, মানে ওই আগের প্রবলেমটার মতো। আসলে এখানে কোনো তাপমাত্রায় দেখাবে না, কারণ আমরা জানি যে সেলসিয়াস স্কেল আর হচ্ছে ফারেনহাইট কেলভিন স্কেলের কিন্তু ঘরের দূরত্ব সমান, মানে 1 ডিগ্রি সেলসিয়াসে যতটুকু ঘর যায় সেলসিয়াসে, তোমার ওইখানে হচ্ছে 1 কেলভিনে কিন্তু তোমার ততটুকুই যাইতেছে আর কি, ঠিক আছে। তাহলে ওখানে তো আমরা জানি যে একটা বিশাল বিবর্তন ছিল, যেমন আমরা তো জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273.16 কেলভিন। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াসে কত যাবে, 274.16 কেলভিন আর কি, ঠিক আছে। তার মানে একটা কখনো ধরতে পারবো না, মানে আমি 1 ডিগ্রি সেলসিয়াসে যতটুকু পা আগাবো, তুমি কিন্তু 1 কেলভিনে ততটুকু আগাইতেছো আর কি, ঠিক আছে। কারণ ওদের হচ্ছে গিয়ে তোমার মৌলিক ব্যবধান সমান, মানে তোমার ওদের 1 ডিগ্রি মানে ঘরের ব্যবধানগুলো সমান। 1 ডিগ্রিতে যতটুকু আমি যাবো 1 কেলভিন তুমি ততটুকু একটা পাড়া দিতেছো,
এই জন্য আর কি সম্ভব না, কারণ ওদের মৌলিক ব্যবধান সমান ছিল, মানে 100 আবার দেখো র্যাঙ্কিং স্কেল আর হচ্ছে তোমার ফাইনাল স্কেলে কিন্তু মৌলিক ব্যবধান সমান ছিল, মানে 180। ঠিক আছে, তার মানে কি ওরা কখনো সেম তাপমাত্রা শো করতে পারে না, কারণ ওদের তাপমাত্রা পরিবর্তনও কিন্তু সমান আর কি, মানে তোমার 1 ফারেনহাইটে যতটুকু যাবে 1 র্যাঙ্কিংয়ে ততটুকুই যাবে, তার মানে একটার একটা কখনো ধরতে পারবে না আর কি, দূরেও ধরা সম্ভব না আর কি ইয়ের মতো আর কি, কারণ ঘরের ব্যবধান সমান ছিল। এই দুইটা কেস ছাড়া বাকি সব কম্বিনেশন সম্ভব আর কি। ঠিক আছে, মোটামুটি এটা বুঝতে পারলাম, কারণ তোমার ওখানে তো আমরা জানি যে কেলভিন স্কেলে হচ্ছে গিয়া 0°C মানে 273, মানে ও 273 স্টেপ পর্যন্ত আগাই না আসে আর কি। এখন 1 ডিগ্রিতে যাইতেছে 274 হয়ে যেতেছে, 2 ডিগ্রিতে 275 হয়ে যেতেছে, তার মানে এটা কীভাবে ধরবে, এটা ধরা সম্ভব না আর কি, কারণ পরিবর্তন সময় এমন হইতো যে তোমার আমি 1 ঘর যেতেছি, তুমি 2 ঘর যাইতেছো, তাইলে দেখা যায় যে ফার্নেটের মধ্যে, তাহলে দেখা যায় যে 100 ধরা সম্ভব হতো আর কি। ঠিক আছে, কিন্তু এখানে ধরা সম্ভব না। ঠিক আছে, যেমন এটা বুঝতে পারলাম। এরপর আরেকটা প্রবলেম আছে, এটা খুবই ইম্পর্টেন্ট করছে, কোন তাপমাত্রা কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেলে একই তাপমাত্রা প্রদর্শন করবে। আচ্ছা, এটা তো তোমার এটা আগের মতোই আর কি, কোন তাপমাত্রা আছে কেলভিন স্কেলে ফারেনহাইট স্কেল। দেখো আমরা ধরে নিলাম এক্স ধরে নিলাম, সো এখানে বের করলে দেখা যায় যে 574.25, এটা হচ্ছে যে তোমার কেলভিন যা হবে, আর হচ্ছে গিয়ে তোমার ফারেনহাইটে তাই হবে, মানে ওরা কারণ ওদের ঘর সময় কিন্তু সমান ছিল না, ওরা 100 ছিল, ওরা 180 ছিল, তার মানে এই জায়গায় কিন্তু ওরা দুজন একইভাবে মানে সমান স্কেলে শো করবে আর কি, মানে একই পয়েন্টে থাকবে আর কি। ঠিক আছে, আর আরেকটা প্রশ্ন হচ্ছে গিয়া কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলে 10 ডিগ্রি তাপমাত্রার পার্থক্য থাকে। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, মানে কি বলে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইটে 10°C পার্থক্য, মানে সেলসিয়াস স্কেল যদি 50 থাকে, ফারেনহাইটে ধরো 60 দেখাবে, 60 ফারেনহাইট দেখাবে, বা উল্টা হতে পারে, যেমন 40 দেখা যাবে, 40 ফারেনহাইট, মানে বেশি হতে পারে কম হতে পারে। ঠিক আছে, তো কোন তাপমাত্রা আর কি এটা, সো এটা আর কি একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এখানে হচ্ছে দুইটা রেজাল্ট আসতে পারে, কারণ আমি যদি ধরি যে ও বলছে যে 10°C পার্থক্য, মানে ফর এক্সাম্পল 50°C যেই বরাবর থাকবে, ধরো 60 ফারেনহাইট একই বরাবর থাকবে স্কেলে আর কি, বা 14 ফারেনহাইট একই জায়গায় থাকবে স্কেল বরাবর আর কি। ঠিক আছে, পার্থক্য থাকে আর কি, পার্থক্য মানে কিন্তু উঁচা নিচা না, মানে একই বরাবর থাকবে আর কি। ঠিক আছে, সো এটাই আর কি আমরা দেখার চেষ্টা করবো এখানে। দেখো এখানে দুইটা রেজাল্ট আসবে, আমরা ধরলাম হচ্ছে এক্স তাপমাত্রা হচ্ছে গিয়া সিকল টু এক্স, ধরলাম যে এখানে হচ্ছে 10°C, মানে 10 ডিগ্রি তোমার তাপমাত্রার পার্থক্য থাকবে আর কি। ঠিক আছে, 10 ঘর আর কি। সো এখানে আর কি এক্স ধরে নিলে আমার, তার যদি আমি সিটা ধরে নিলে এক্স মানে 50°C, তাহলে প্ল্যানেটটাও পাবো 60 অথবা 40 হবে, তাহলে এফিকালটা বুকে তো এক্স +-10 আর কি, 60 হবে বা 40 হবে যদি এটা 50 হয়। সো এই অনুযায়ী আর কি আমরা মান বসলাম। সো এখানে হচ্ছে গিয়ে প্লাস মাইনাসের দুইটা মান আসছে, সো আমরা একটা প্লাস নিয়ে কাজ করবো, একটা মাইনাস নিয়ে কাজ করবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো এক্সের মানটা যদি বা সি এর মানটা যদি প্লাস মানটা নেই, প্লাস নিলে আমার এক্স আসে হচ্ছে -27.5। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে -27.5°C যদি যাই, তাহলে হচ্ছে গিয়া তোমার এইটা হচ্ছে গিয়ে তোমার সেলসিয়াস স্কেল, আর ফারেনহাইট হবে কি যদি আমি প্লাস মান নেওয়া থাকে, তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে গিয়া তোমার প্লাসটা নেব, যেখানে প্লাসটা নিচ্ছে, তাহলে কভার আসছে হচ্ছে গিয়া -17.5° ফারেনহাইট, মানে দেখো ওর সাথে ওর কিন্তু 10-10 ব্যবধান আছে। ঠিক আছে, 10 ডিগ্রি ব্যবধান আছে, তাহলে কিন্তু এইটা যে জায়গায় শো করবে, এটা কিন্তু একই জায়গায় শো করবে আর কি স্কেলের, ও এক বরাবর, ও সেলসিয়াস স্কেল যে বরাবর শো করবে, ও ফারেনহাইট স্কেলে সেই বরাবর শো করবে। আবার আমি যদি মাইনাস মানটা নিই এখান থেকে যদি মাইনাস মানটা নিই, এই যে মাইনাস মানটা নিই, মাইনাস মান নিলে আবার কি আসে দেখো, মানে x = -50.5, তাহলে আমি তো জানি যে তোমার দুইটা মান আসবে, ফারেনহাইটে x +-x দিয়েছিলাম, f = +-10 দিয়েছিলাম। ঠিক আছে, সো সেই অনুযায়ী যদি আমি প্লাসটা মান দিই, তাহলে এখানে আছে -60.5 আর কি। ঠিক আছে, প্লাসের জন্য প্লাস মান নেব, আর হচ্ছে মাইনাসের জন্য মাইনাস মান নেব। ঠিক আছে, তাহলে দেখো মাইনাস মান নিয়ে পাইছে হচ্ছে গিয়ে তোমার 52.5°C আর কি। তাহলে এখানেও যদি এটা হচ্ছে মাইনাস নিই, তাহলে মাইনাস নিলে আসছে হচ্ছে আমার কত, মাইনাস মান নিলে হচ্ছে গিয়ে 62, মানে 10 ডিগ্রি ব্যবধান আছে, কিন্তু ওরা কিন্তু একই জায়গায় তোমার তাপমাত্রা শো করবে আর কি। এটা দেখো, তাহলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, যে খুবই অদ্ভুত জিনিস, কিন্তু কোন তাপমাত্রায় তোমার কি বলছে যে মানে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল 10°C 10 ডিগ্রির মানে তাপমাত্রা পার্থক্য থাকবে আর কি।
ঠিক আছে। তার মানে আমি দেখছি যে এখানে দুইটা তাপমাত্রা পাইছি, একটা হচ্ছে গিয়া তোমার সেলসিয়াস থেকে 10 বেশি ফারেনহাইটে দেখাবে, একটা হচ্ছে সেলসিয়াস থেকে 10 কম ফারেনহাইটে দেখাবে আর কি, মানে 10-এর ব্যবধান আর কি, বেশি হতে আর কম হতে পারে। সো একটা হচ্ছে কি তোমার 27 পাইছিলাম 27 ডিগ্রি সেলসিয়াসে, না 27 ডিগ্রি সেলসিয়াসে একটা, তোমার আরেকটা হচ্ছে কি তোমার কি বলে 52 ডিগ্রি, -52 ডিগ্রি, একটা হচ্ছে -17 ডিগ্রি সেলসিয়াস, একটা হচ্ছে -52 ডিগ্রি সেলসিয়াস, -52.5, আর হচ্ছে -27.5 ডিগ্রি সেলসিয়াস। আমরা দুইটা থেকে আমরা দেখতে পাচ্ছি একটা আসছে হচ্ছে গিয়ে তোমার -17.5 ফারেনহাইট, মানে -27 থেকে 10 আর ব্যবধান, আবার আরেকটা হচ্ছে তোমার কি বলে -62.5 ফারেনহাইট, বা যেটা হচ্ছে গিয়ে তোমার -52.5 থেকে মানে 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ব্যবধান আর কি, ঠিক আছে। তাহলে এটা একটু মাথায় রাখো আর কি, ঠিক আছে। তাহলে মোটামুটি এটা ছিল হচ্ছে তোমাদের কি বলে, এটা হচ্ছে গিয়ে মোটামুটি আমরা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র যেটা ছিল এটা ফিনিশ করলাম, স্কেল দিয়ে, স্কেলের সাথে সম্পর্ক দিয়া, তারপর কীভাবে তোমার থার্মোমিটার বানানো হয়, তারপর কোনো নিম্ন স্থিরবিন্দু উদ্ভূত বিন্দু দুইটা ব্যবহার করলে কী সমস্যা, একটা ব্যবহার করলে কোনটারে আমরা একটা স্থিরবিন্দু ব্যবহার করছি, যেমন পানির বিন্দুকে ধরছি আর কি। সো মোটামুটি আর কি, তারপরে একটা স্কেলের সাথে একটা স্কেলের সম্পর্ক আর কি, সবগুলা জিনিস, তারপরে আরও কিছু জানছে থার্মোস্ট্যাট, তারপর থার্মোকাপল, অনেক কিছু জানছে আর কি। সো এই ফুল টপিকটা ছিল হচ্ছে তোমার তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের ভেতরে আর কি, ঠিক আছে। এইগুলো আজকে পুরাতন বইতে আছে, পুরাতন বই তোমার ইশাক স্যার বা তোমার সাধারণ তপন স্যার আছে, তারপরে তোমার প্রাণিক স্যার আছে, ওইখান থেকে তোমরা অঙ্কগুলো করতে পারো, বিভিন্ন অ্যাডমিশন টেস্ট এগুলো আসে বা অনেকে জানার জন্য পরে। এরপর হচ্ছে আমরা মেনলি নেক্সট ক্লাসে হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ঢুকবো, যেটা হচ্ছে জুলের সূত্র আর কি, বা জুলের সূত্র যেটা বলা হয় ওইটা আর কি। এটা হচ্ছে গিয়ে তোমাদের এই মানে নতুন বছরের সিলেবাসে আছে আর কি। সো ওইটা খুব ইম্পর্ট্যান্ট টপিক, ওইখান থেকে শুরু হবে। সো নেক্সট ক্লাসটা অবশ্যই দেখবা। আজকে এই পর্যন্তই থাক।